আহ, তো আমরা ওয়ান স্যাম্পল আর টু স্যাম্পল হাইপোথিসিস টেস্টিং গত ক্লাসে আলোচনা করেছি। আজকে টু স্যাম্পলে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো টু স্যাম্পলে প্রথমে আমরা দেখবো যে কিভাবে দুটো স্যাম্পলের ভেরিয়েন্স আমরা কম্পেয়ার করতে পারি। তো আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে ওয়ান স্যাম্পলের ভেরিয়েন্স নিয়ে যদি আমরা হাইপোথিসিস টেস্টিং করতে যাই তাহলে আমার অন্য একটা প্যাকেজ দরকার পড়ে, ভার টেস্ট। তো সেই প্যাকেজে আমাদের ওই ফাংশনটা ছিল, কিন্তু যদি টু স্যাম্পলের ভ্যারিয়েন্স নিয়ে কম্পেয়ার করতে চাই তাহলে এর জন্য আমাদের আলাদা কোনো প্যাকেজ দরকার নেই। আমাদের আর বেস প্যাকেজের মধ্যেই যে var ডট টেস্ট এটা আছে, এটা মূলত টু স্যাম্পলের জন্য তৈরি করা। তো এটা দিয়ে আমরা টু স্যাম্পলের ভেরিয়েন্স কম্পেয়ার করতে পারি। আচ্ছা, তো যাই হোক, তো এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি, সেটা হলো যে সাপোজ একটা কোম্পানি দুইটা ভিন্ন প্রোডাকশন লাইন। তো একটা প্রোডাকশন লাইন থেকে কিছু প্রোডাক্ট নেওয়া হলো এবং আরেকটা প্রোডাকশন লাইন থেকে কিছু প্রোডাক্ট নেওয়া হলো। এখন আমরা যাচাই করতে চাই যে এই দুইটা প্রোডাকশন লাইন থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে তাদের ভেরিয়েন্স গুলো একই কিনা, বা তাদের ভেরিয়েন্স গুলো আমরা কি একই বলতে পারি নাকি ভিন্ন বলতে পারি। তো এটা নিয়ে আমরা একটা হাইপোথিসিস টেস্টিং করব। তো এর জন্য একদম সিম্পল। আচ্ছা, আমি প্রথমে এগুলো লোড করে নিই, স্যাম্পল 1 স্যাম্পল 2। তো var ডট টেস্ট বেস প্যাকেজের মধ্যে আছে, কিছুক্ষণ আগে বললাম। তো প্রথমে আমাদের স্যাম্পল 2 স্যাম্পল 1 আগে পরে দিলে সমস্যা নেই, জাস্ট নির্ভর করবে যে আপনি ডিফারেন্সটা কেমন চাচ্ছেন। তো স্যাম্পল 2 আগে স্যাম্পল 2 পরে, তাহলে সরি স্যাম্পল 2 আগে স্যাম্পল 1 পরে, তাহলে স্যাম্পল 2 থেকে স্যাম্পল 1 মাইনাস হবে। সেই অনুযায়ী আপনাকে অল্টারনেটিভে গ্রেটার বা লেস এই ধরনের সেট করতে হবে। তো যাই হোক, আমরা এই এক্সাম্পলের জন্য জাস্ট টু সাইডেড টেস্ট করতেছি। তার মানে আমরা চেক করতেছি দুইটা এক কিনা, দুইটা ভেরিয়েন্স। তো আর রেশিও ইজ ইকুয়াল টু 1, তার মানে যদি তাদের ভেরিয়েন্স দুটো সমান হয় তাহলে তাদের রেশিও 1 হবে। আমি যদি অন্যরকম রেশিও চাই, আমি যদি সাপোজ এরকম ভেরিয়েন্স টেস্ট করতে পারতাম যে সাপোজ আমি চাচ্ছি যে স্যাম্পল 2 এর যে ভেরিয়েন্সটা সেটা স্যাম্পল 1 এর দ্বিগুণ কিনা। তো সেটা যদি জানতে চাইতাম তাহলে আমি রেশিও ইজ ইকুয়াল টু 2 দিলেই সেই টেস্টটা হয়ে যেত। ওকে, আমরা যদি এটা এক্সিকিউট করি তাহলে দেখুন আমাদের এফ টেস্ট টু কম্পেয়ার টু ভেরিয়েন্স। তো এখানে বেশ কিছু ইউজফুল সামারি আছে। তো আমাদের জাস্ট যেটা বেশি দরকার সেটা হলো পি ভ্যালুটা। তো দেখুন পি ভ্যালুটা আমাদের 0.03, যেটা 0.05 এর চেয়ে কম। অর্থাৎ আমরা এখান থেকে এই কনক্লুশনে আসতে পারি যে আমাদের দুটো প্রোডাকশন লাইন থেকে যে দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে তাদের ভেরিয়েন্স সমান নয়। আর এখানে বাকি যে ডাটাগুলো আছে এগুলো যে ইন্টারেস্টেড আমি একটু বলে নেই। সেটা হলো এফ, এটা হলো এফ ডিস্ট্রিবিউশনের যে স্ট্যাটিস্টিক্স সেটার ভ্যালু। এরপরে নিউমেটরের ডিগ্রিস অফ ফ্রিডম এবং ডিনোমিনেটরের ডিগ্রিস অফ ফ্রিডম। এটা হলো আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস যে ট্রু রেশিও অফ ভেরিয়েন্স ইজ নট ইকুয়াল টু 1। আর 95% কনফিডেন্স ইন্টারভালে বলতে পারি যে তাদের রেশিও হলো 1 থেকে 6.8 এর মাঝে। এবং এইখানে দুইটার অ্যাকচুয়াল রেশিও, তার মানে এখানে যেটা স্যাম্পল যে দেওয়া আছে তাদের অ্যাকচুয়াল রেশিওটা এখানে বলে দিয়েছে। তো যাই হোক, এই ছিল আমাদের মূলত ভেরিয়েন্স টেস্ট দুইটা স্যাম্পল নিয়ে। ওকে, তো ভেরিয়েন্স টেস্ট নিয়ে কোন প্রশ্ন আছে কারো? টু স্যাম্পল ভেরিয়েন্স টেস্ট নিয়ে সবাই বুঝতে পেরেছেন? কাইন্ডলি একটু দ্রুত কমেন্টে ইয়েস নো কিছু লিখবেন, তাহলে আমার সামনের দিকে যেতে সুবিধা হবে। আপনার যদি কোনো সমস্যা থাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা ভাই, আরেকবার একটু বলবেন এটা? আচ্ছা, তো আমাদের এখানে যে এক্সাম্পলটা ছিল সেটা হলো আমরা একটা কোম্পানি দুইটা প্রোডাকশন লাইন। তো দুইটা প্রোডাকশন লাইন থেকে আমাদের দুইটা মানে সেম প্রোডাক্ট তৈরি করা হচ্ছে। তো প্রথম প্রোডাকশন লাইন থেকে যে প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে সেগুলো এখানে তার থেকে কিছু স্যাম্পল এখানে নেওয়া হয়েছে। তো সাপোজ যে কোনো কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার তিনি চাচ্ছেন যে দুইটা প্রোডাকশন লাইন থেকে যে দুইটা প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই কোম্পানির, তো তাদের ভেরিয়েন্স সমান কিনা এটা তিনি কম্পেয়ার করতে চাচ্ছেন। তো এর জন্য তিনি দুইটা প্রোডাকশন লাইন থেকে কিছু স্যাম্পল নিলেন। তো প্রথম প্রোডাকশন লাইন থেকে যে স্যাম্পলগুলো নিলেন সেগুলো স্যাম্পল 1 এ রাখা আছে, তারপর দ্বিতীয় প্রোডাকশন লাইন থেকে যে স্যাম্পলগুলো নিলেন সেগুলো স্যাম্পল 2 তে রাখা আছে। এখন আমরা যাচাই করতে চাই যে এই দুইটা স্যাম্পলের, তার মানে এই দুইটা যে
স্যাম্পল যে দুইটা প্রোডাকশন লাইন থেকে এসেছে তাদের ভেরিয়েন্সকে আমরা ইকুয়াল বলতে পারি কিনা এই দুইটা স্যাম্পলের উপর বেস করে। তো এর জন্য আমাদের ভেরিয়েন্স টেস্ট করতে হয়, টু স্যাম্পল ভেরিয়েন্স টেস্ট। এর জন্য প্রথমে আমাকে যে দুইটা স্যাম্পল নিয়ে আমি ভেরিয়েন্স টেস্ট করব সেই দুটো উল্লেখ করে দিতে হবে প্রথমে, স্যাম্পল 2, স্যাম্পল 1, অথবা আগে পরে দিলে সমস্যা নেই। তবে এক্ষেত্রে যে নিয়মটা আপনার তার মানে রুল অফ থাম যেটা, সেটা হলো এই দুইটার মধ্যে একটু ভেরিয়েন্সটা ক্যালকুলেট করে দেখা, ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে কোনটা ক্যালকুলেট করে দেখতে হবে। স্যাম্পল 1 আর হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পল 2। তো খেয়াল করে দেখুন যে এই দুটো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে স্যাম্পল 2 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বড়। তো ভ্যারিয়েন্স টেস্টের মধ্যে তো সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়, তার মানে এক্ষেত্রে কোনো ম্যাটার করে না, কারণ স্যাম্পল 1 যদি আগে দিতেন, স্যাম্পল 2 যদি পরে দিতেন, সেম রেজাল্ট পেতেন, সমস্যা নেই। কিন্তু যে নিয়মটা সেটা হলো যেটার ভেরিয়েন্স বড় বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা বড় সেটাকে আগে লেখা, জাস্ট এটা একটা রুল। তবে এটা যে আপনার রেজাল্টে কোনো ইফেক্ট ফেলবে তা না। তো এই কারণে মূলত আমি স্যাম্পল 2টা আগে দিয়েছি, স্যাম্পল 1টা পরে দিয়েছি। আর রেশিও 1, তো যদি দুইটা ভেরিয়েন্স সমান হয় তাহলে তাদের রেশিও অবশ্যই 1 হবে। আর যে এফ টেস্ট বা এফ ডিস্ট্রিবিউশন, এটা মূলত রেশিও নিয়ে কাজ করে, দুইটা স্ট্যাটিস্টিক্সের রেশিও নিয়ে এই এফ ডিস্ট্রিবিউশনটা তৈরি করা হয়। তো এই কারণে মূলত এই এফ ডিস্ট্রিবিউশন আমাদের রেশিও উল্লেখ করে দিতে হয়, কোনো ডিফারেন্স না। আমরা যেমন আগে টু স্যাম্পল টি টেস্টে দেখেছিলাম তখন আমরা ডিফারেন্স নিয়ে কাজ করেছিলাম, কিন্তু যখন ভেরিয়েন্স টেস্ট করব তখন আমাদের ডিফারেন্স না, তখন আমাদের রেশিও নিয়ে কাজ করতে হবে। তো ওকে, আর আমাদের অল্টারনেটিভ হলো টু সাইডেড, মানে আমরা টু সাইডেড টেস্ট করতেছি। আচ্ছা, তো এটার যে রেজাল্টটা আমরা পেলাম, তো সেখান থেকে আমাদের যে পি ভ্যালুটা আসছিল 0.03, তো আমরা গত ক্লাসে দেখেছি যে যদি আমরা 95% যেহেতু কনফিডেন্স ইন্টারভাল আমাদের, তো সেখান থেকে আমরা বলতে পারি যে 0.05 এর চেয়ে যদি বেশি হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস গ্রহণ করব, আর 0.05 এর চেয়ে যদি কম হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব। গ্রহণ করবো বলা ভুল হয়েছে, আমরা বলতে হবে নাল হাইপোথিসিস আমরা রিজেক্ট করতে পারবো না যদি এই পি ভ্যালুটা 0.05 এর চেয়ে বড় হতো। আর যেহেতু আমাদের পি ভ্যালুটা 0.05 এর চেয়ে ছোট, তাহলে আমাকে অবশ্যই নাল হাইপোথিসিস রিজেক্ট করতে হবে। আমাদের ডিসিশনটা নিতে হবে অল্টারনেটিভ হাইপোথিসিসের ফেভারে। অর্থাৎ অল্টারনেটিভ হাইপোথিসিসটা হলো যে আমাদের ট্রু রেশিও 1 সমান নয়, তার মানে হলো যে দুইটা স্যাম্পলের যে ভেরিয়েন্স তারা সমান নয়। অর্থাৎ যিনি কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার তিনি এই ডিসিশনে আসবেন যে দুইটা স্যাম্পলের বা দুইটা প্রোডাকশন লাইন থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে তাদের কোয়ালিটি এক না, তাদের কোয়ালিটি ভিন্ন। তো এখান থেকে এই ডিসিশনে আমরা আসতে পারি। আচ্ছা, যিনি প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন নাকি আমি আবার বলবো, বা কোনো কোনো জায়গায় সমস্যা থাকলে বলতে পারেন। না ভাই, থ্যাংক ইউ, বুঝতে পারছি। আচ্ছা, এমনি যদি নিশ্চয় কোনো জায়গায় প্রশ্ন থাকে সেটা উল্লেখ করে বলতে পারেন। ওকে, ওকে, তাহলে আমরা পরের টেস্টে যাই। এখন আমরা টেস্ট করবো যে দুইটা স্যাম্পলের জন্য প্রপোর্শন টেস্ট করব, অর্থাৎ আমরা প্রপোর্শন কম্পেয়ার করব। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া যাক। তো সাপোজ আমরা টিম এ টিম বি দুইটা টিমের আমরা বিভিন্ন পারফরমেন্স, খেলার পারফরমেন্স নিয়ে আমরা ডাটা তৈরি করলাম। তো সেখানে দেখলাম যে কোনো নির্দিষ্ট সময়ে, ধরলাম 1 বছরে একটা নির্দিষ্ট সিজনে টিম এ 35টা গেম খেলেছে, সেখান থেকে সে 28টা গেমে জয়ী হয়েছে। আর টিম বি যেটা, সেই টিমটা টোটাল ওই সিজনে 40টা গেম খেলেছে এবং সেখান থেকে 26টা গেমে সে জয়ী হয়েছে। আচ্ছা, কাইন্ডলি কেউ মনে হয় স্ক্রিনে মার্কার দিয়েছেন, তো একটু কাইন্ডলি রিমুভ করে দিলে ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। ওকে, তো আমরা যেখানে ছিলাম যে টিম বি সে সেই টিমটা 40টা গেমের মধ্যে 26টা গেমে সে জয়ী হয়েছে। তো এখন আমরা এই দুটো ডাটা থেকে আমরা একটা ডিসিশন নিতে চাই যে এই দুইটা টিমের পারফরমেন্সকে আমরা সমান বলতে পারি কিনা। তো এখানে আমাদের আপাত দৃষ্টি দেখলে মনে হবে যে টিম এ ইজ বেটার দ্যান টিম বি,
কারণ টিম এ তারা 35টা গেম খেলে 28টা গেম জিতেছে, আর যেখানে টিম বি তারা 40টা গেম খেলে মাত্র 26টা গেম জিতেছে। তো আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে টিম এ এর পারফরমেন্স টিম বি এর চেয়ে বেশি। যাই হোক, দেখা যাক যে পরিসংখ্যান কি বলে। তো আমাদের যদি 2 স্যাম্পল প্রপোর্শন টেস্ট করতে চাই, তাহলে এটা 1 স্যাম্পলের মতোই যে ফাংশন দিয়ে আমরা 1 স্যাম্পল টেস্ট করেছিলাম সেটা দিয়েই করতে হবে, proportion.prop.test। তো আমরা জানি সেটা প্রথমে দিতে হয় সাকসেস ভ্যালু, এরপরে দিতে হয় ট্রায়াল ভ্যালু। তো এখানে যেহেতু 2টা স্যাম্পল, তাই আমাকে যে সাকসেস গুলো আছে টিম এ এর সাকসেস এবং টিম বি এর সাকসেস, সেগুলো নিয়ে একটি ভেক্টর তৈরি করতে হবে। তো আমরা টিম আন্ডারস্কোর সাকসেসে সেই সাকসেস ভ্যালুগুলো রাখলাম, আর টিম আন্ডারস্কোর ট্রায়ালে আমরা ট্রায়াল ভ্যালুগুলো রাখলাম। তো 28 এর করসপন্ডিং টিমের যে ট্রায়াল ভ্যালুটা 35, এবং টিম বি এর 26 এর করসপন্ডিং যে ট্রায়াল ভ্যালু 40, সেটা আমরা ট্রায়ালের মধ্যে রাখলাম। এখন আমরা দুইটা প্রপোর্শনটা কম্পেয়ার করে দেখব। এর জন্য সিম্পল জাস্ট proportion.test টিম সাকসেস, তার মানে আমাদের সাকসেস ভেক্টর এবং ট্রায়াল ভেক্টর, তো দুইটা যদি দিয়ে দেই তাহলে আমাদের অটোমেটিক 2 স্যাম্পল টেস্ট ফর ইকুয়ালিটি অফ প্রপোর্শন এটা করে দেখাবে। তো আমরা এখানে যে ভ্যালুটার দিকে তাকাবো সেটা হলো পি ভ্যালু। তো দেখুন এখানে পি ভ্যালু হলো 0.23। তো 0.23 এটা স্পষ্টতই 0.05 এর চেয়ে বড়। তো আমরা এখান থেকে এই কনক্লুশন আসতে পারি যে টিম এ এবং টিম বি এদের পারফরমেন্স ইকুয়াল। আমাদের নাল হাইপোথিসিস যেটা ছিল যে এদের পারফরমেন্স ইকুয়াল, এবং আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস ছিল এদের পারফরমেন্স ইকুয়াল না। তো আমাদের পি ভ্যালু যেহেতু 0.05 এর চেয়ে বেশি, সুতরাং আমরা বলতে হবে যে এই দুইটা টিমের পারফরমেন্স হলো ইকুয়াল। তো ওকে, এই ছিল আমাদের 2 স্যাম্পল প্রপোর্শন টেস্ট। তো 2 স্যাম্পল প্রপোর্শন টেস্ট নিয়ে কোন প্রশ্ন থাকলে বলতে পারেন আপনারা, বা কোথাও যদি বুঝতে সমস্যা হয়। আমি হাইপোথিসিস টেস্টিং গুলো একটু ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ এগুলি মূলত আমাদের ডাটা অ্যানালাইসিসের মূল কাজ। ওকে ওকে, তাহলে আমরা পরের টেস্টে যাই। আচ্ছা, তো আমাদের এই পর্যন্ত মূলত 2 স্যাম্পলের ম্যাক্সিমাম টেস্ট কমপ্লিট। আমরা আরো কিছু টেস্ট দেখবো, এগুলো মূলত বলা যায় যে নন প্যারামেট্রিক টেস্ট, অর্থাৎ এগুলো দিয়ে আমরা পপুলেশন সম্পর্কে আমরা ধারণা করব না, জাস্ট আমরা দুইটা স্যাম্পল কম্পেয়ার করব। তো দুইটা স্যাম্পল কম্পেয়ার করার জন্য তো আমরা প্রথম যে কম্পারিজনটা দেখব সেটা হলো যে দুইটা স্যাম্পল সেম ডিস্ট্রিবিউশন ফলো করে কিনা। সাপোজ আমাদের দুইটা স্যাম্পল আছে, দুইটা স্যাম্পলে কিছু ডাটা আছে, তো আমি যাচাই করতে চাই যে এই দুইটা স্যাম্পলের ডিস্ট্রিবিউশন একই কিনা, বা তাদের যে ডিস্ট্রিবিউশনের শেপটা ওই দুইটা দেখতে একই হবে কিনা। তো এটা আমরা হিস্টোগ্রাম এঁকে বা ডেনসিটি প্লট এঁকে আমরা দেখতে পারি, কিন্তু এর জন্য মূলত আমাদের টেস্ট আছে। তো এখানে যে টেস্টটা কেএস টেস্ট, পূর্ণরূপ হলো কলমোগ্রফ স্মিরনফ টেস্ট। আচ্ছা, এটা রাশিয়ান উচ্চারণ আমি ঠিক মতো করতে পারি না, দুঃখিত। তো যাই হোক, এটা সংক্ষেপে বলা হয় কেএস টেস্ট। তো কেএস টেস্টের মধ্যে বলে দিব যে যে দুইটা স্যাম্পলের মধ্যে আমি ডিস্ট্রিবিউশন সেম কিনা যাচাই করতে চাচ্ছি, সেই দুইটা ডিস্ট্রিবিউশনের ডাটাগুলো দিয়ে দিব। তো এটা দিলেই সে একটা নন প্যারামেট্রিক কেএস টেস্ট করে দেখাবে। তো দেখুন এখানে পি ভ্যালু এসেছে 0.33, অর্থাৎ এটা 0.05 এর চেয়ে বেশি। তাহলে এখান থেকে আমাদের এই কনক্লুশনে আসবো যে যে দুইটা স্যাম্পল আছে তাদের ডিস্ট্রিবিউশন মোটামুটি একই, অর্থাৎ নাল হাইপোথিসিস ছিল যে এই দুইটা ডিস্ট্রিবিউশন, এই দুইটা স্যাম্পলের ডিস্ট্রিবিউশন একই। আর পি ভ্যালুটা যদি 0.05 এর চেয়ে কম আসতো তাহলে আমরা এই কনক্লুশন আসতে পারতাম না, তখন আমাদের বলতে হতো যে দুইটা ডিস্ট্রিবিউশনকে আমরা এক বলতে পারবো না। ওকে, তো এই ছিল আমাদের কেএস টেস্ট। তো কেএস টেস্টের পরে আরেকটা টেস্ট আছে, সেটা হলো যে কম্পেয়ারিং লোকেশন অফ টু স্যাম্পল। তো এই টেস্টটা কখন করা হয়, এটা হলো সাপোজ যখন আপনারা জেনে গেলেন যে দুইটা স্যাম্পল, স্যাম্পল 1 স্যাম্পল 2 এরা একই ডিস্ট্রিবিউশন ফলো করে, যেটা আমরা এখানে কেএস টেস্ট করে দেখলাম যে পি ভ্যালুটা 0.05 এর চেয়ে উপরে, তার মানে হলো এরা একই ডিস্ট্রিবিউশন ফলো করে। এখন আমরা যদি জানতে চাই যে এই দুইটা ডিস্ট্রিবিউশন কি একটা আরেকটার উপর ওভারল্যাপ করে কিনা, বা মূলত আরো যদি প্রিসাইসলি বলি যে
এই দুটো ডিস্ট্রিবিউশনে যে মিডিয়ান ভ্যালুটা, সেই দুটো মিডিয়ান ভ্যালু মোটামুটি কাছাকাছি কিনা। তো এটা যদি আমি কম্পেয়ার করতে চাই, বা অন্যভাবে বললে আপনি এটাকে একটা মিডিয়ান টেস্টও বলতে পারেন, অর্থাৎ দুইটা স্যাম্পলের মিডিয়ান একই কিনা বা কাছাকাছি কিনা। তো এই ধরনের টেস্ট যদি করতে চান তাহলে আপনাকে উইলকক্স ডট টেস্ট এই টেস্ট করতে হবে। তো এটা পূর্ণরূপটা আমার সঠিক মনে আসতেছে না, এটা মেবি আচ্ছা আমার দুঃখিত, আমার নামটা সঠিক মনে নেই পূর্ণরূপটা। যাক, উইলকক্স ডট টেস্ট। আচ্ছা আমি নামটা একটু দেখি। আচ্ছা, এটা ছিল উইলকক্সন সাইন টেস্ট বা উইলকক্সন র্যাঙ্ক টেস্ট। তো এই টেস্ট দ্বারা মূলত করা হয় যে দুইটা স্যাম্পলের মিডিয়ান একই কিনা বা দুইটা স্যাম্পলের মিডিয়ান কাছাকাছি কিনা। আচ্ছা, এটা হলো উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট। ওকে, যাই হোক, ওকে, আমরা এই টেস্টটা যদি করি তাহলে দেখুন আমাদের পি ভ্যালুটা অনেক বড়। তাহলে আমরা ডেফিনেটলি নাল হাইপোথিসিস গ্রহণ করব, অর্থাৎ আমাকে এই ডিসিশন আসতে হবে যে দুইটা স্যাম্পল তাদের মিডিয়ান যে পজিশনটা সেটা মূলত কাছাকাছি। অর্থাৎ দুইটা স্যাম্পল একটা আরেকটার উপর যদি আমরা তাদের ডিস্ট্রিবিউশন বা ডেনসিটি প্লট যদি আঁকি তাহলে তাদের মিডিয়ান পজিশনটা একই পজিশনে বসবে। তো এই ছিল ডিস্ট্রিবিউশন নিয়ে নন প্যারামেট্রিক টেস্ট। তো নন প্যারামেট্রিক টেস্ট নিয়ে আরেকটু আলোচনা আমি শেষ ক্লাসে করব। তারপর তো এই দুটো টেস্ট নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, বা কোথাও যদি বুঝতে সমস্যা হয় বা যদি রিপিট করা দরকার হয় বলতে পারেন। হ্যাঁ বলুন। আমাকে যেমন হচ্ছে কেস টেস্টে যেমন হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিসটা টু সাইডেড দিয়ে দিচ্ছে ডিফল্টে। আমরা হচ্ছে যে এটা লেস কি সেম ভাবে করতে পারবো এটার জন্য? কেস টেস্টে? হ্যাঁ কেস টেস্টে যেমন আমি চাচ্ছি যে কোনটা গ্রেটার বা কোনটা লেস, মানে বড় ছোটটা কি এখানে করা যায় কি না, এটা বড় ছোট করা যাবে না, কারণ হলো কেস টেস্ট আপনার কোনো আচ্ছা এখানে বড় ছোট অপশন আছে। আচ্ছা এখানে একটু ডিটেইলস পড়ে দিতে হবে। আচ্ছা, তো কেস টেস্ট বিষয়ে আমি বিস্তারিত ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড এই বিষয়ে আমার নেই, তো আমি বিষয়ে বিস্তারিত ধারণা আপনাকে দিতে পারবো না, দুঃখিত। তো আপনি কাইন্ডলি একটু কেস টেস্টের হেল্প পেজটা পড়ে দিবেন। এখানে অল্টারনেটিভ টু সাইডেড লেস গ্রেটার দ্বারা কি বোঝায় সেটা এখানে বলে দিচ্ছে। জাস্ট আমি এটা বলতে পারি যে কেস টেস্টটা যে কাজটা করে সেটা হলো দুইটা স্যাম্পলের যে স্কিউনেস, কার্টোসিস, মোমেন্ট যে ভ্যালুগুলো আছে এগুলো নিয়ে কম্পেয়ার করে দেখে যে দুইটা ডিস্ট্রিবিউশন একই কিনা। তো এই কারণে মূলত আমাদের টু সাইডেড টেস্টই করা হয়, কিন্তু এখানে লেস এবং গ্রেটার দ্বারা মূলত কি বোঝানো হয় সেটা আমার জানা নেই। তো আপনি কাইন্ডলি একটু রেফারেন্স কেটে দেখবেন যে এটা দ্বারা কি বোঝানো হয়। তবে এখানে অপশনটা আছে, অল্টারনেটিভ লেস গ্রেটার অপশনটা আছে এখানে কেস টেস্ট। ওকে, এরপর আর কার কোনো জানা আছে? ওকে, তাহলে এখন আমি দেখি যে আমরা এই দুইটা টেস্ট থেকে যে রেজাল্টটা পেলাম, যে দুইটা ডিস্ট্রিবিউশন কেস টেস্ট থেকে জানলাম যে দুইটা ডিস্ট্রিবিউশনের শেপটা মোটামুটি একই, এবং এটা যে একদম সেম তা না, অনেকটা কাছাকাছি সেম। আচ্ছা যাক, তো আর উইলকক্স টেস্ট থেকে জানলাম যে তাদের যে মিডিয়ান পজিশনটা তারা মোটামুটি একই পজিশনে আছে। তো আমরা এই দুটো রেজাল্টকে একটু ভিজুয়ালাইজেশনের চেষ্টা করি। তো এই ভিজুয়ালাইজেশনটা এই হাইপোথিসিস এই ক্লাসে রাখার যে উপায়টা, আমরা আরেকটু ট্রিক্স যেটা আমরা আগের যে প্লট এবং গ্রাফ যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে আমরা দেখাইনি, এখন আমরা সেগুলো দেখাবো, এবং সাথে সাথে সেই যে গ্রাফগুলো একটু ইন্টারপ্রেট করার চেষ্টা করব। আচ্ছা যাই হোক, তো এর জন্য আমরা যে আমাদের স্যাম্পল 1 স্যাম্পল 2 আছে তাদেরকে মিলে একটি টেবিল তৈরি করব। তো আমরা যে ডাটা ফ্রেম ইউজ করে টেবিল তৈরি করি, গ্রুপ টেবিল নাম দিয়েছি সেটা। তো গ্রুপ টেবিলটা এরকম দেখতে, এখানে স্যাম্পল 1 এর অবজারভেশন একটা কলামে, স্যাম্পল 2 এর অবজারভেশন আরেকটা কলামে।
আর আমরা জানি যে বক্স প্লট যদি আঁকতে চাই তাহলে আমরা আমাদের ডাটাগুলোকে ফ্যাক্টর অনুযায়ী আলাদা করতে হয়। সাপোজ আমি একই প্লটে আমি স্যাম্পল 1 স্যাম্পল 2 এর বক্স প্লট আঁকতে চাচ্ছি, তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হতো সেটা হলো যে কোনো নির্দিষ্ট একটা ভেক্টরকে ফ্যাক্টর অনুযায়ী ভাগ করে আমাকে ডাটাগুলোকে বক্স প্লটে ইনপুট করতে হতো। তখন সেই ফ্যাক্টর অনুযায়ী সেই বক্স প্লটে ডাটাগুলো তার মানে একাধিক বক্স প্লট আঁকা হতো। কিন্তু আমাদের এই টেবিলটা সেই ফরম্যাটে নেই। তো এখানে স্যাম্পল 1 কিছু নিউমেরিক্যাল ডাটা, স্যাম্পল 2 কিছু নিউমেরিক ডাটা, কিন্তু আমরা এখান থেকে যদি একটা স্ট্যাক টেবিল তৈরি করি, স্ট্যাক টেবিলটা দেখতে কেমন আমরা দেখাচ্ছি। তো স্ট্যাক টেবিল যেভাবে তৈরি করা হয়, স্ট্যাক টেবিল ইকুয়াল টু স্ট্যাক ব্রেকেটে সেই ডাটা ফ্রেমটা, তার মানে যে ডাটা ফ্রেম থেকে আমি স্ট্যাক টেবিল তৈরি করব। তো এটা যদি ইনপুট করি তাহলে দেখুন স্ট্যাক টেবিলটা দেখতে কেমন হয়। তো আগের যে ডাটা ফ্রেমটা ছিল সেখান থেকে স্ট্যাক টেবিলটা এরকম, এখানে ভ্যালুস কলামে যে নিউমেরিক ভ্যালুগুলো সেগুলো লিস্ট এখানে, এবং ইন্ডিকেটর বা আইডেন্টিফায়ার যাই বলেন, তো সেই কলামে সেটা কোন কলাম থেকে এসেছে, স্যাম্পল 1 এর কলাম থেকে নাকি স্যাম্পল 2 এর কলাম থেকে, সেটা এখানে রাখা আছে। যেমন 371 এটা স্যাম্পল 1 এর, এরপরে সাপোজ নিচে আছে 390 এটা স্যাম্পল 2 এর। তো এইভাবে দেখুন একটা সুন্দর একটি স্ট্যাক টেবিল তৈরি করে ফেলল। তো এখন আমরা এই স্ট্যাক টেবিল থেকে সহজেই একাধিক বক্স প্লট আঁকতে পারি। তো এই জন্য স্ট্যাক টেবিলের যে ভ্যালুস যে কলামটা, এই কলামকে স্ট্যাক টেবিলে আইডেন্টিফায়ার বা ইন্ডিকেটর কলাম দিয়ে সেপারেট করে প্রতিটা ভাগের জন্য আলাদা আলাদা বক্স প্লট আমরা আঁকবো। দেখুন একই প্লটে দুইটা বক্স প্লট আঁকা হয়ে গেল। যাই হোক, তো আমরা এই দুটো প্লট যদি একটু দেখি তাহলে খেয়াল করে দেখুন যে আমাদের মিডিয়ান যে পজিশনটা মোটামুটি কাছাকাছি বলা চলে। এটা 400, স্যাম্পল 2 এরটা মোটামুটি 400, আর স্যাম্পল 1 এরটা 400 হালকা নিচে। কিন্তু আমরা বলতে পারি যে এই দুইটার মিডিয়ান পজিশনটা মোটামুটি একই। তো যেটা আমরা সেই যে উইলকক্স টেস্ট সেখান থেকেও দেখেছিলাম। আর কেস টেস্ট যেটা দুইটা ডিস্ট্রিবিউশন একই কিনা। তো এখানে খেয়াল করে দেখুন যে আমাদের মিডিয়ানের দুই পাশে ডাটার যে ডিস্ট্রিবিউশন এবং এখানে মিডিয়ানের দুই পাশে ডাটার যে ডিস্ট্রিবিউশন মোটামুটি রেঞ্জটা একই। তো আমরা এক্সাক্ট ডিস্ট্রিবিউশন জানি না, তবে এখান বক্স প্লট থেকে এই ধারণা করতে পারি যে তাদের মিডিয়ানের দুই পাশে যে বিস্তৃতিটা সেটা মোটামুটি দুইটা ডাটার জন্যই একই। ওকে, সরি আমাদের বিস্তৃতি বলা ভুল, এটা বলতে হবে যে কোয়ার্টাইল ভ্যালুগুলো যেটা, কোয়ান্টাইল ভ্যালুগুলো যেটা 25 কোয়ান্টাইল ভ্যালু এবং 75 কোয়ান্টাইল যে ভ্যালু দুটো, এই দুইটা ভ্যালু মোটামুটি একই, অর্থাৎ তাদের শেপটা মোটামুটি একই। আচ্ছা যাই হোক, তো এই জিনিসটা আরো একটু ক্লিয়ারলি বোঝা যাবে যদি আমরা হিস্টোগ্রাম এঁকে দেখি। ওকে, আচ্ছা এর আগে এই বক্স প্লট আঁকা নিয়ে কোন প্রশ্ন আছে আপনাদের? তার মানে আমরা যে স্ট্যাক টেবিল তৈরি করলাম সেখান থেকে বক্স প্লট আঁকলাম, একই গ্রাফে দুইটা বক্স প্লট আঁকলাম, এটা নিয়ে কোনো কিছু যদি জানা থাকে তাহলে বলতে পারেন, এরপর আমরা হিস্টোগ্রাম চলে যাব। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। এখানে স্ট্যাক টেবিল করে মানে স্ট্যাক করে লাভটা কি হলো? আচ্ছা, স্ট্যাক যদি না করতাম তাহলে আমাদের যদি সাপোজ বক্স প্লটে জাস্ট আমি স্যাম্পল 1 যদি দেই তাহলে সেই স্যাম্পল 1 এর বক্স প্লটে গিয়ে দেখাবে। আমি যদি এখানে স্যাম্পল 2 দেই তাহলে অন্য একটা গ্রাফে স্যাম্পল 2 এর বক্স প্লটে গিয়ে দেখাবে। কিন্তু আমি যদি এখানে স্যাম্পল 1 কমা স্যাম্পল 2 এই ধরনের কিছু যদি দেওয়ার চেষ্টা করি, স্যাম্পল 1 কমা স্যাম্পল 2, আচ্ছা, তো এই ক্ষেত্রেও সে এটাকে দেখাচ্ছে, তার মানে একই প্লটে দুইটাকে দেখাচ্ছে। তো এই টেকনিক করতে পারেন। তো স্ট্যাক টেবিলটা যে কারণে আঁকলাম সেটা একটু পরে ক্লিয়ার হবে, এটা অ্যানোভা যখন করব তখন আর ক্লিয়ার হবে কেন স্ট্যাক টেবিলটা আঁকা হয়। আচ্ছা যাই হোক, তো আমি আর একটু বলে রাখি যে স্ট্যাক টেবিলটা যে কারণে আঁকা হয় সেটা হলো যে আমাদের একাধিক যে ডাটাগুলো আছে, যেমন একাধিক যে কলামগুলো আছে, সেই কলামগুলোকে যদি আমি একটা কলামে নিতে চাই, অর্থাৎ এখানে এই ডাটাগুলো যে নিউমেরিক্যাল ডাটাগুলো যে আছে তারা যাবে একটা কলামে, আর হলো তাদের করসপন্ডিং যে ভ্যালুগুলো, মানে হলো এই ডাটাগুলো যে কলাম থেকে এসেছে এবং এই ডাটাগুলো যে কলাম থেকে এসেছে তারা ফ্যাক্টর হিসেবে যাবে আরেকটা কলামে। তো এরকম টেবিল তৈরি করতে গেলে, তার মানে এরকম ডাটা ফ্রেম থেকে এরকম টেবিল যদি তৈরি করতে চান তাহলে আমাকে স্ট্যাক টেবিল এটা ইউজ করতে হয়।
তো স্ট্যাক টেবিলে আরেকটু ব্যবহার আমরা যখন অ্যানোভা টেস্ট করবো তখন বুঝতে পারবেন। তো বক্স প্লটের ক্ষেত্রে স্ট্যাক টেবিল আমাদের না করলেও হতো, তো সমস্যা ছিল না। আমরা যে বক্স প্লটে স্যাম্পল 1, স্যাম্পল 2 আঁকি তাহলে এই একটা প্লটেই সেটা আঁকা হয়ে যাচ্ছে। তো ওকে, আমরা একটু পরেই দেখব স্ট্যাক টেবিল কেন আমাদের দরকার। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তো এখন আমরা দেখবো যে কিভাবে হিস্টোগ্রাম আঁকতে পারি, মাল্টিপল হিস্টোগ্রাম। তো ওকে, মাল্টিপল হিস্টোগ্রাম আঁকার জন্য আমরা আগে কিছু জিনিস ঠিক করে নিই। যে আমরা যদি দুইটা ডাটার হিস্টোগ্রাম আঁকি তাহলে আমাদের অবশ্যই তাদের ইন্টারভালটা নিজে থেকে সেট করে দিতে হবে। কারণ আমি যদি স্যাম্পল 1 একটা হিস্টোগ্রাম আঁকি, এরপর যদি স্যাম্পল 2 একটা হিস্টোগ্রাম আঁকি, তাহলে স্যাম্পল 1 এর হিস্টোগ্রামের যে ইন্টারভালগুলো সেগুলো স্যাম্পল 1 এর ডাটা অনুযায়ী ফিক্সড করা হবে। এরপর স্যাম্পল 2 এর যে ইন্টারভালগুলো সেগুলো স্যাম্পল 2 এর ডাটা অনুযায়ী ফিক্সড করা হবে। তো যে কারণে সেখানে যে একই ইন্টারভাল যদি না হয় তাহলে আমরা দুইটা হিস্টোগ্রাম কম্পেয়ার করতে পারবো না। তো এর জন্য আমাদের এই প্যারামিটারগুলো, এক্স অ্যাক্সিসের যে ইন্টারভালগুলো সেগুলো আমাদের একটু ফিক্সড করে নিতে হবে। তো এর জন্য আমরা প্রথমে যে কাজটা করেছি যে স্যাম্পল 1 এবং স্যাম্পল 2 ডাটাগুলোর মধ্যে মিনিমাম ভ্যালুটা নিয়ে নিয়েছি। তো এটা হলো আমাদের লোয়ার লিমিট। আর একই রকম ভাবে স্যাম্পল 1, স্যাম্পল 2 ডাটার মধ্যে যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা আমরা নিয়ে নিয়েছি, সেটা হলো আমাদের আপার লিমিট। এরপর আমরা ব্রেকিং পয়েন্ট নির্ধারণ করেছি, বা প্রতিটা ক্লাসের যে ইন্টারভালগুলো সেগুলো আমরা ফিক্সড করে নিয়েছি। তো এই জন্য একটি ফাংশনের সাথে আপনাদের পরিচিত করাই, সেটা হলো পিটি নামে একটি ফাংশন আছে। তো পিটি ফাংশন, যেটা বাংলা হলো সুন্দর। তো এই নামটা এসেছে কারণ এটি সুন্দরভাবে একটি ইন্টারভালকে ভাগ করে সেখান থেকে। তো যাই হোক, আমরা দেখি যে কিভাবে এটা সুন্দরভাবে একটি ডাটাকে ভাগ করে। তো আমরা জানি যে আমাদের সিকোয়েন্স নামে একটি ফাংশন আছে। তো সিকোয়েন্স যদি এই কাজটা করি যে সিকোয়েন্স লোয়ার লিমিট টু আপার লিমিট, তারপরে লেন্থ ডট আউট ইজিক্যাল টু সাপোজ 9। তাহলে সিকোয়েন্স ফাংশনটা যে কাজটা করে সেটা লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত এক্স্যাক্টলি 9টা ডাটা আপনাকে দিবে। তো এই ক্ষেত্রে সে আপনাকে 9টা ডাটা দেওয়ার জন্য সেই ইন্টারভালকে যেভাবে ভাগ করা প্রয়োজন সেভাবে সে সেম ইন্টারভালে সে ভাগ করে যাবে। তো দেখুন 371 পর 380.25। তো এইভাবে সে ভাগ করে যায়। তার মানে এই ক্ষেত্রে দশমিক আসলো কি না আসলো সেটা সিকোয়েন্স ফাংশন দেখার বিষয় না। কিন্তু আমি যদি এমন চাই যে আমি এই ইন্টারভালকে একটু সুন্দরভাবে ভাগ করব, মানে হলো এখানে কোনো দশমিক সংখ্যা আমি রাখতে চাই না, তো এই ক্ষেত্রে আমাদের দরকার হলে 371 কিছু আগে থেকে শুরু করা দরকার হতে পারে, বা 445 কিছু পর পর্যন্ত আমাদের যাওয়া দরকার হতে পারে। তো যাই হোক, এই ধরনের জাস্টিফিকেশন গুলো সহজেই পিটি ফাংশন দিয়ে করা যায়। তো পিটি ফাংশনে একটু এটা লেখার নিয়মটা একটু অন্যরকম। তো এখানে আমাদের লোয়ার লিমিট টু আপার লিমিট এটা বোঝাতে মাঝখানে কোলন চিহ্ন ব্যবহার করা হয়। এরপরে কমা দিয়ে আমি যেরকম যে সংখ্যাটা চাচ্ছি সেটা এখানে বলে দিতে হবে, এই নিচে 9। যাক, আমি যদি এইভাবে এই ইন্টারভালকে যদি ভাগ করি, এরপর আমি যদি ব্রেকিং পয়েন্টগুলো দেখি, তাহলে দেখুন সে কোনো দশমিক সংখ্যা রাখতেছে না, সে জাস্ট পূর্ণ সংখ্যা দিয়ে এই ইন্টারভালকে সে ভাগ করতেছে। তো 370, 380, 390 এভাবে সে ভাগ করে যাচ্ছে। তো এই ক্ষেত্রে একটু বিষয় বলে রাখি, আমি যদি এন এর ভ্যালু যা ইচ্ছে তাই দিই, সে অনুযায়ী যে সেই এই পিটি ফাংশনটা কাজ করবে তা না। আমি সাপোজ এন এর ভ্যালু দিলাম 7। এখন যদি ব্রেকিং পয়েন্টগুলো দেখি তাহলে দেখুন এখনো কিন্তু আগের মতোই রেখেছে, আগের মতোই যে 9টা বলে দিয়েছিলাম তার মতোই রেখেছে। সে নতুন করে 7 এর জন্য কারণ 7টা ভাগে ইন্টারভালকে ভাগ করেনি। কারণ কি? কারণ এই পিটি ফাংশনে মনে হয়েছে 7টা ভাগে ভাগ করলে এটা ডাটার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এই কারণে। তো তার মানে এটা মূলত 5 বা 5 গুণিতক দিয়ে এই ডাটাগুলো ভাগ করে। ধরেন 370, 375, 380 এরকম ভাবে যদি ভাগ করতে চাই সেটা করা সম্ভব। সাপোজ আমি এন এর ভ্যালু এখানে 15 দিয়ে দিলাম। এখন যদি খেয়াল করেন এখন ডাটাগুলোকে সে ভাগ করেছে 370, 375, 380 এভাবে সে ভাগ করে নিয়েছে। তো যাই হোক, এইভাবে সে যদি কোনো ইন্টারভালকে সুন্দরভাবে আমরা ভাগ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই পিটি ফাংশনটা একটু ভালো কাজে দেয়। ওকে, তো এখন আমরা এই ব্রেক পয়েন্টগুলো আমরা নির্ধারণ করলাম। তো এই ইন্টারভালগুলোকে ধরে আমরা একটা হিস্টোগ্রাম আঁকবো।
তো এর জন্য জাস্ট হিস্টোগ্রাম স্যাম্পল 1 কমা দিয়ে ব্রেকস এই প্যারামিটারে আমাদের ব্রেকিং পয়েন্টগুলো বলে দিতে হবে। ব্রেকস প্যারামিটারে যদি ব্রেকিং পয়েন্টগুলো বলে দিই, তাহলে আমাদের নির্ধারিত যে ব্রেকিং পয়েন্টগুলো ছিল 370 380, সেই ব্রেকিং পয়েন্ট নিয়ে সে একটা হিস্টোগ্রাম তৈরি করবে। আর আমি যদি একই রকম ভাবে স্যাম্পল 2 এর জন্য সেম ব্রেকিং পয়েন্টে, সেম ইন্টারভাল এবং সেম ব্রেকিং পয়েন্টে আমরা হিস্টোগ্রাম আঁকতে পারি। তো এখানে যে সমস্যাটা সেটা হলো যে এই দুটো হিস্টোগ্রাম, স্যাম্পল 1 এবং স্যাম্পল 2 হিস্টোগ্রাম, এই দুটো আলাদা প্লটে তৈরি হলো। তো এই প্লটে স্যাম্পল 2 হিস্টোগ্রাম এবং এই প্লটে স্যাম্পল 1 এর হিস্টোগ্রাম। তো আচ্ছা, নিশাত পারভিন প্রশ্ন করেছেন যে পিটি ফাংশন ছাড়া কি ডিভাইড করা যায়? আচ্ছা, আপনি ডিভাইড বলতে কি বোঝাচ্ছেন? পিটি ফাংশন ছাড়া ডিভাইড বলতে আপনি কাইন্ডলি মাইক্রোফোন ওপেন করে একটু মুখে বললে একটু ক্লিয়ার হতো। আমি দেখিয়েছি যে দুইটা ভাবে আপনি ডিভাইড করতে পারবেন। একটা হলো সিকোয়েন্স দ্বারা, একটা হলো পিটি ফাংশন দ্বারা। তো সিকোয়েন্স দ্বারা ভাগ করলে আপনি যে সংখ্যা বলবেন এক্স্যাক্টলি সেই সংখ্যায় আপনাকে ডাটাগুলো দিবে এবং এর জন্য যদি দশমিক আনা দরকার হয় সেই কাজটা করবে। আর পিটি ফাংশন সেটা হলো সেই ডাটাকে যদি সুন্দরভাবে ভাগ করতে চাই, 5, 10 বা 15 এই ধরনের ইন্টারভালে যদি ভাগ করতে চান, তাহলে সেক্ষেত্রে পিটি ফাংশন ইউজ করতে পারেন। আচ্ছা, তো যদি 7 ভাগে ভাগ করতে চাইলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে, সেক্ষেত্রে আপনাকে সিকোয়েন্স ফাংশনে আপনার নিজের মতো করে নিতে হবে। মানে একটু ক্যালকুলেশনটা নিজের মতো করে নিতে হবে। সাপোজ, আচ্ছা আমি যেহেতু কষ্ট করেছি আমি দেখাচ্ছি। তো আমাদের আপার লোয়ার লিমিট ছিল 371 এবং আপার লিমিট ছিল 445। তো আমি যদি এদের ডিফারেন্সটা দেখি, সাপোজ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এদের ডিফারেন্স হলো 74। তো আমি এই 74 প্লাস ইন্টারভালকে আমি সাপোজ আপনি বলছেন 7 ভাগে ভাগ করতে চান। ওকে, আমি 7 ভাগে ভাগ করব। তো এর জন্য পিটি ফাংশন ইউজ করলে হবে না, কারণ পিটি ফাংশন সে 5, 10 এরকম 5 গুণিতক আকারে ভাগ করে। তো আমি যদি আমাদের মতো করে 7 ভাগে ভাগ করতে চাই, তাহলে দেখি আমাদের এক একটা ক্লাসে কত করে ডাটা রাখতে হবে সেটা আমরা একটু নির্ধারণ করে নিই। তো ভাগ 7, তাহলে আমরা দেখি যে আমাদের প্রতি ক্লাসে তাহলে 10.57 করে রাখতে হবে। অর্থাৎ আমি যদি এই কাজটা করি যে 371 প্রথম পয়েন্ট, তার সাথে 10.57 এই সংখ্যাটা যদি যোগ করি তাহলে দ্বিতীয় পয়েন্ট পাবো। এভাবে করে যদি আমি একটা সিকোয়েন্স তৈরি করি তাহলে সে এই ইন্টারভালকে 10 এক্স্যাক্টলি 7 ভাগে ভাগ করবে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের দশমিক চলে আসবে। তো দশমিক যদি আনতে না হয় সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, লোয়ার লিমিট এবং আপার লিমিট একটু বৃদ্ধি করতে পারি। তো আমরা এর জন্য যে কাজটা করতে পারি সেটা হলো যে আমাদের এখান থেকে জানি যে আমাদের 10 করে ইন্টারভাল লাগবে। আমি সাপোজ এর যে হালকা একটু বেশি নিব, 11, 10-এর পরের সংখ্যাটা হলো 11, তার সাথে যদি আমি 7 গুণ করে দিই তাহলে আমাদের হচ্ছে 77। তো এখন আমি যদি তাহলে আমাদের লোয়ার লিমিট শুরু করবো, আমি সাপোজ 370 থেকে শুরু করব। 370 প্লাস 77 এটা যদি করি তাহলে আমাদের হচ্ছে 447। অর্থাৎ 370 থেকে 447 পর্যন্ত যদি আমি রেঞ্জ নেই তাহলে আমার সবগুলো ডাটা সুন্দরভাবে ভাগ হয়ে যাবে। তো এই ক্যালকুলেশনগুলো হয়ে গেলে তখন আমি সিকোয়েন্স ফাংশন এভাবে ইউজ করতে পারি, সিকোয়েন্স ফ্রম লোয়ার লিমিট এবং বাই মান হলো আমাদের স্টেপ সাইজ, সেটা হলো ছিল আমাদের 11 এবং কমা লেন্থ ডট আউট ইজ ইকুয়াল টু 7। ওকে, তো এর মানে হলো, আচ্ছা আমাদের যে কোনো সময় ডিসকাউন্ট হয়ে যেতে পারে, তো ডিসকাউন্ট হলে কাইন্ডলি পরের সেশনে জয়েন করবেন। তো আমি যদি এইভাবে যদি সিকোয়েন্স তৈরি করি